বেগম বিষয়ে যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে সরকার। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, এতিমের সম্পদ আত্মসাতের সময় মানবিকতা দেখাননি বিএনপি নেত্রী। মুরাদকাণ্ডে 2 বছর আগের ফোনালা ফাঁসের ক্লু খুঁজছে র্যাব। দলীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ, কার্যনির্বাহী সদস্য থেকেও অব্যাহতি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমের সম্পদ আত্মসাৎকারী বেগম খালেদা জিয়াকে বাসা থেকে চিকিৎসা নিতে দিয়ে যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে সরকার। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জিয়া পরিবার যেভাবে বঙ্গবন্ধু পরিবারের ওপর নৃশংসতা দেখিয়েছে, সে তুলনায় বেগম জিয়াকে অনেক সুযোগ দেয়া হয়েছে। বুধবার দুপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। গণভবন থেকে ভার্চুয়ালি সেখানে যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে জিয়া পরিবারের দুর্নীতি ও অন্যায়ের কথা। 15ই আগস্ট জন্মদিন পালন, যুদ্ধ অপরাধীদের রাষ্ট্র ক্ষমতায় বসানো, 21শে আগস্টের বোমা হামলা, দুর্নীতি সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অতীত কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। জিয়াউর রহমান সেটা সম্পূর্ণভাবে জাতিপিতার হত্যার সাথে জড়িত, এতে কোনো সন্দেহ ছিল না। তারা এটা বলতে চায় যে স্বাধীনতা আনাটাই যেন ভুল ছিল, অর্থাৎ পাকিস্তানের প্রদেশটা থাকলেই ভালো ছিল। বাংলাদেশ সে বাংলা ভাই এবং সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করেছে। 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা হামলা করিয়েছে, দিনের পর দিন অত্যাচার করেছে। আবার সেই অত্যাচারের ভিডিও নিয়ে খালেদা জিয়া তারেক জিয়া দেখে তারা উৎফুল্ল হয়েছে। শেখ হাসিনা বলেন, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম জিয়া পরিবারের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে তাকে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দিয়েছে সরকার। কষ্টটা দেবার জন্যই তো খালেদা জিয়া 15ই আগস্ট তার জন্মদিবস পালন করে। তা আমার কাছ থেকে আর কত আশা করে তারা, কিভাবে আশা করে, সেটাই আমার প্রশ্ন। খালেদা জিয়ার বড় বোন ভাই আমার কাছে এসেছে, রেহানাও আমার সাথে উপস্থিত ছিল। আমরা যতটুকু দিছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখেছে আর কত। দুর্নীতি সম্পর্কে যুব সমাজকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে অনেক চক্রান্ত হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়, সেগুলি মোকাবেলা করতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ফাঁসি ও যাবজ্জীবন পাওয়া সবাই ছাত্র রাজনীতিতে যুক্ত। ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য থাকলেও দলীয় লেজুর বৃত্তির প্রভাবে মেধাবীরা পরিণত হচ্ছেন দুর্বৃত্তে, এমনটি বলছেন রাজনীতি বিশ্লেষকরা। আর অপরাধ বিজ্ঞানীরা বলছেন, শিক্ষাগত যোগ্যতা অর্জনের সঙ্গে মনোজগতে ইতিবাচক পরিবর্তন না আসায় মেধাবীদের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনকে ফাঁসি ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত, যাদের সবাই দেশের শীর্ষ বিদ্যাপীঠ বুয়েটের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। যে ছাত্র রাজনীতি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মায়ের ভাষায় কথা বলার অধিকার থেকে স্বাধীনতা এনে দিতে রেখেছে অগ্রণী ভূমিকা, সেই ছাত্র রাজনীতি করা এই শীর্ষ মেধাবীরা কেন বিপথগামী হচ্ছেন? কোন আশ্রয়, কোন প্রশ্রয়, ক্ষমতার কোন দম্ভ, তাদেরকে মনে করে যে তারা যে কোনো আইনের উপরে উঠতে পারে, এবং তারা হত্যাকারীতে পর্যবসিত হতে সাহস পায়, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, শিক্ষা অর্জনের পাশাপাশি মনোজগতে ইতিবাচক পরিবর্তন না আসায় মেধাবীরাই রূপান্তরিত হচ্ছেন অপরাধীতে। তার শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি বা শিক্ষার পাশাপাশি তার মনস্তাত্ত্বিক এক ধরনের সক্ষমতা তৈরি হবে। নাগরিকদের বা জনগণকে যেভাবে আগামী দিনের জন্য প্রস্তুত করা দরকার, সেই জায়গাটি আমরা করতে পারছি না। আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দলীয় লেজুর বৃত্তি করতে গিয়েই স্বকীয়তা হারিয়েছে ছাত্র রাজনীতি, যার বলি হচ্ছেন শিক্ষার্থীরা। যদি একেবারে দলীয় লেজুর বৃত্তিতে পরিণত হয়,
তাহলে ছাত্র রাজনীতি তার স্বকীয়তা হারায়। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুততা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বুয়েট উপাচার্য। এখানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং সেটাই হয়েছে, এটা যেন স্বল্প সময়ে কার্যকর হয়। শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তনের পরামর্শ সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মুরাদ হাসানের 2 বছর আগের ফোনালাপ কিভাবে সামাজিক মাধ্যমে ফাঁস হলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে মুরাদের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। সাম্প্রতিক নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডাক্তার মুরাদ হাসান। আর সে পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করায় মঙ্গলবার রাতেই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার সকালে বদলে যায় সচিবালয়ে ডাক্তার মুরাদ হাসানের কার্যালয়ের অবয়ব, সরিয়ে ফেলা হয় নাম ফলকও। এদিকে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে ডাক্তার মুরাদ হাসানের সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। তিনি সংবিধান সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং যে সমস্ত ডেরিগেটরি কমেন্টস করেছেন তাতে তার শপথ ভঙ্গ হয়েছে এমপি হিসাবে এবং মন্ত্রী হিসাবে। অভিনয়শিল্পী ইমন ও মাহিয়া মাহির সঙ্গে ডাক্তার মুরাদ হাসানের বিতর্কিত ফোনালাপ ফাঁসের ঘটনায় ইমনকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর র্যাব বলছে 2 বছরেরও বেশি সময় আগের ফোনালাপ হঠাৎ কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। সেটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো এবং কোন লিঙ্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পেজে প্রথম আপলোড হয়েছে, এইগুলি আমাদের মূলত আমাদের উদ্দেশ্য ছিল বের করা। কারণ আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী এটা একটা অপরাধ। প্রয়োজনে মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় র্যাব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। টানা 3 মেয়াদে ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে এই সময়ে এসে কিছু বিতর্কিত ব্যক্তির নানা মন্তব্য আর শালীনতা বিরোধী কর্মকাণ্ডে বিব্রত দলটি। দলের নেতারা বলছেন, শৃঙ্খলা বিরোধী কাজ কিংবা নৈতিক স্খলন ঘটলে ছাড় দেওয়া হবে না কাউকেই। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় প্রমাণ সাপেক্ষে নেওয়া হয় ব্যবস্থা। এক্ষেত্রে দল এবং সরকার বরাবরই কঠোর অবস্থানে। আফজাল হোসেনের রিপোর্ট। ছাত্রদলের রাজনীতি থেকে মুরাদের আওয়ামী লীগে উত্থান, মন্ত্রিসভায় ঠাঁই নেয়া। দলটির নেতারা বলছেন, দলের গঠনতন্ত্র বিরোধী কিংবা অসাংবিধানিক কোনো কাজ করলে যত বড় নেতাই হোক ছাড় পাবে না কেউ। দল বিরোধী, শৃঙ্খলা বিরোধী কাজ যদি কেউ করে অথবা তার আচার আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হয় অথবা দলের ভাবমূর্তি বিতর্কিত হয়, সেক্ষেত্রে তো যে করবে এই ধরনের কাজ তার সম্পর্কে সিদ্ধান্ত দলীয়ভাবে আসতেই পারে। দলটির আরেক নেতা বলছেন, দায়িত্বশীল পদে থেকে যারা মানুষকে হেয় করে, কুরুচিপূর্ণ কাজ ও মন্তব্য করে, তাদের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। এই দলের কোনো পদ পদবি থেকে কোনো অনৈতিক কাজ করে বা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে কেউ পার পাবে না। সে যে স্তরের যে মাপের নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে দলের থেকেও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2টি ঘটনার পরে নতুন করে আবার সকলেই ভাবনার বিষয়ে দাঁড়িয়েছে যে খুঁজে দেখার প্রয়োজন আছে যে অন্য দল থেকে আমাদের দলে এরকম কোনো ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে কিনা। বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যারা ঢুকেছেন তালিকা ধরে ধরে তাদের নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানান আওয়ামী লীগ নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় স্থান পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন সাময়িকী ফোর্বসের এবারের তালিকায় 43তম স্থানে আছেন তিনি। শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস জানায়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। 4র্থ মেয়াদে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু কন্যা, যা তার মেয়াদেই টানা 3য়-বার। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে সংসদের 300 আসনের মধ্যে 288টিতে জয়লাভ করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ফোর্বস জানায়, বর্তমান মেয়াদে জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2004 সাল থেকে প্রতি বছর বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। এবারের তালিকায় অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট শীর্ষ ক্ষমতাধর নারী নির্বাচিত হয়েছেন। তালিকায় 2য় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ
নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। চার দিনের সফরে এখন চট্টগ্রামে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ টুলসা। বুধবার দুপুরে বঙ্গোপসাগরের বহির্নোঙর থেকে বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। অংশ নেবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র যৌথ প্রশিক্ষণ ও মহড়াই। এতে সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। বুধবার দুপুর ১২টায় মার্কিন নৌ যুদ্ধজাহাজ টুলসা চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী সমররীতি অনুযায়ী সুসজ্জিত একটি বাদক দল বাদ্য পরিবেশনের মধ্য দিয়ে স্বাগত জানায় জাহাজটিকে। এই সময় জাহাজে দাঁড়িয়ে থাকা নৌ মার্কিন সেনারা অভিবাদন জানান। পরে আধ ঘন্টা সময় নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করে টুলসা। এই সময় আনুষ্ঠানিকভাবে মার্কিন নৌ জাহাজ টুলসাকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী। শুভেচ্ছা স্মারক হিসেবে ফুল দেন জাহাজটির অধিনায়ক কমান্ডার উইলিয়াম ডিভোরেককে। মহড়া শেষে জাহাজটি আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। মার্কিন এই নৌ যুদ্ধজাহাজের সফরের মধ্য দিয়ে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্কের উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা আদান প্রদান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রকৃতির অপরূপ রূপে সাজানো এক দেশ মালদ্বীপ। বিশ্বজুড়েই যার নাম নীল পানির দেশ। দ্বীপরাষ্ট্রটির চেয়ে বাংলাদেশ আয়তনে ৫০০ গুণ বড় হলেও অনেকটাই পিছিয়ে পর্যটনে। সংশ্লিষ্টরা বলছেন তাদের থেকে পর্যটন ব্যবসা শিখতে পারে সাগর পাড়ের দেশগুলো। মালদ্বীপ ঘুরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। যতদূর চোখ যায় তার সীমা জুড়েই মুগ্ধতা। ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালদ্বীপ। মাত্র ৩০০ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যাও কম, আয়ের খাতও সীমিত। পর্যটন খাতকেই অর্থনীতির প্রধান উৎস হিসেবে ধরে এগিয়েছে অনেকটা পথ। বর্তমানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে প্রায় $১৭,০০০। পর্যটন শিল্পের বিকাশে বর্তমান সরকার একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়ায় লাভবান হচ্ছেন তারা। সাগরের বুকে জেগে ওঠা পুরনো রিসোর্টগুলো সাজানো গোছানো হলেও নতুন দ্বীপগুলো একেবারেই শূন্য। তবুও এখানকার জৌলুসে কোনো কমতি নেই। মালদ্বীপের মানুষ দারুণ আন্তরিক। এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু। এখানকার আবহাওয়ায় আমি খুব আনন্দিত। খুব ভালো লাগছে এমন পরিবেশে আসতে পেরে। মালদ্বীপের চেয়ে বাংলাদেশের আয়তন ৫০০ গুণ বড় হলেও পিছিয়ে পর্যটনে। এক্ষেত্রে সীমাবদ্ধতার কথা জানায় বাংলাদেশ হাই কমিশন। মালদ্বীপ থেকে আমাদের অনেক কিছু নেয়ার আছে, শিখার আছে। তারা যেই পর্যায়ে গিয়েছে সেই পর্যায়ে যেতে আমাদের আরো অনেক সময় লাগবে, মন মানসিকতার পরিবর্তন লাগবে। সদিচ্ছা আর পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নই একটি ছোট্ট আয়তনের দেশকেও যে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারে তার বড় নজির সৃষ্টি করেছে মালদ্বীপ। সাগর পাড়ের অন্যান্য দেশও এই ক্ষুদ্র দেশ থেকে শিক্ষা নিয়ে তাদের পর্যটন খাতকে এগিয়ে নিতে পারে বলে মনে করছেন এখানে আগতরা। মালদ্বীপের সেন্ট আইল্যান্ড থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। মুজিব শতবর্ষ ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে পটুয়াখালীতে দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নদীর দুই তীরে এই প্রতিযোগিতা উপভোগ করতে শিশু থেকে শুরু করে শতবর্ষী বৃদ্ধা সহ উপস্থিত ছিলেন অনেকেই। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ৩ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীতে আবারও এমন আয়োজনের কথা জানালেন জেলা প্রশাসক। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাহারি নামের ৬টি দল অংশ নেয় নৌকাবাইজে। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঝি মাল্লারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঢাকঢোল বাজিয়ে হই হই করে ছোটেন নিজ নিজ নৌকা নিয়ে। পটুয়াখালীর লাউকাঠি নদীর লঞ্চঘাট থেকে লাউকাঠি ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবহমান গ্রাম বাংলার এই নৌকাবাজ প্রতিযোগিতা উপভোগ করতে শিশু থেকে শুরু করে শতবর্ষী বৃদ্ধাসহ প্রায় ৫০,০০০ মানুষ ছিলেন পুরো এলাকা জুড়ে। নদীর দুই তীরে তৈরি হয় উৎসবের আমেজ। নৌকাবাইজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ ও ২ আসনের সংসদ সদস্য। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী নৌকাবাইজ দেখতে পেরে দর্শনার্থীরা জানান তাদের আনন্দ উচ্ছ্বাসের কথা। খুব কাছ থেকে দেখেছি এবং ভালো লাগছে। এর ভিতরে ২-৩টা গ্রুপ ছিল, ৪-৫টা গ্রুপই ছিল। আমরা সবাই খুব
আনন্দিত দেখতে পেরে, খুব ভালো লাগতেছে। পটুয়াখালীবাসী অত্যন্ত আনন্দের সাথে আজকে নৌকাবাইজ গ্রহণ করেছে। নৌকাবাইজ আমাদের দেখতে খুব সুন্দর, প্রতি বছর আমরা চাই যেন বছর বছর যেন নৌকাবাইজ হয়। নৌকাবাজ প্রতিযোগিতায় প্রথম হয় মাগুরা টাইগার। আমাদের নৌকায় আজকে প্রথম হয়েছে, এজন্য আমরা খুবই আনন্দিত এবং এর আগে আমাদের নৌকা অংশগ্রহণ করেছে 2টা বাইক প্রতিযোগিতায়। এই প্রথমই আমরা পটুয়াখালীতে এসেছি এবং প্রথমই বিজয় লাভ করেছি। আগামীতে সকলের সহযোগিতা পেলে আবারও আয়োজনের কথা জানালেন জেলা প্রশাসক। আমাদের চেষ্টা ছিল যে হানাদার মুক্ত দিবসে বাংলাদেশের মানুষ যেভাবে আনন্দ উপভোগ করেছিল, আজকে নৌকা বাইচের মাধ্যমে ঠিক একই রকম আনন্দ আমরা উপভোগ করব। সেই উপলক্ষে সামনে নিয়ে আসলে আজকের এই নৌকা বাইচের আয়োজন। প্রতিযোগিতায় মোট 6টি নৌকা অংশ নেয়। খেলা শেষে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করা দলকে একটি 42 ইঞ্চি টিভি ও তৃতীয় দলকে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হয়। সময় সংবাদ, পটুয়াখালী। গেল কয়েক মাসের মধ্যে ফ্রান্সে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। সবশেষ একদিনে দেশটিতে প্রায় 60,000 করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটিতে আগামী 4 সপ্তাহের জন্য নৈশ ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে করোনার 5ম ধাপের করোনার সংক্রমণ রুখতে এবার বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে দেশটির সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরও 4 সপ্তাহের জন্য দেশটির নাইট ক্লাবগুলো বন্ধের নির্দেশনা। আগামী শুক্রবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানা গেছে। সেই সাথে দেশটির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যাদের বয়স 5 থেকে 11 বছর, তাদের অভিভাবকরা প্রয়োজন মনে করলে তাদের করোনার ভ্যাকসিন দিতে পারবেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি থেকে এমন পরামর্শ প্রদান করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে মাস্ক পরিধানের জন্য বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষার্থীদেরও বলা হয়েছে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেয়াক এক বক্তব্যে বলেছেন, আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আতঙ্কিত না হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তা মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য তিনি পুনরায় আহ্বান জানান। করোনার তৃতীয় ডোজ, বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে 65 বছরের ঊর্ধ্ব কিংবা অন্যদেরও সরাসরি কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই এই বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানানো হয়েছে। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সপ্তাহে 2 থেকে 3 দিন ঘরে বসে অনলাইনে কাজের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। এদিকে গেল কয়েক মাসের মধ্যে ফ্রান্সে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 60,000 কাছাকাছি মানুষ। হাসপাতালের আইসিইউতে আগের তুলনায় রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে কোনো ধরনের গণজমায়েত ও ভিড়ের ক্ষেত্রে নিরুৎসাহ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব মানার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। ফ্রান্সে করোনার সংক্রমণ অনেক বেড়ে গেলেও আপাতত লকডাউন কিংবা কারফিউর মতো কঠিন কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না বলে জানানো হয়েছে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ড্রাগন মঠ গঠিত হলো দুবাইয়ে। এশিয়ার সর্ববৃহৎ মলে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানো, সার্বিক নিরাপত্তা ও প্রবাসীদের কল্যাণে কাজ করবে এ বিজনেস অ্যাসোসিয়েশন। শিবলিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ড্রাগন মার্ট এশিয়ার বৃহত্তম শপিং মল হিসেবে পরিচিত। এই শপিং মলে ব্যবসা করেন বাংলাদেশের প্রায় 4,000 ব্যবসায়ী। এখানে ব্যবসায়ীদের মধ্যে 75 ভাগই বাংলাদেশি। এখানকার ব্যবসায়ীরা এতদিন বিচ্ছিন্নভাবে থাকলেও এবার ঐক্যবদ্ধভাবে গঠন করলেন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ড্রাগন মার্ট। আরব আমিরাত হচ্ছে ব্যবসার একটা উদ্বুদ্ধস্থল। এখানে ভালো ব্যবসা করার সুযোগ সুবিধা আছে। আমাদের অবশ্যই সহযোগিতা থাকবে। আমরা সবাই মিলে কোনো ধরনের কোনো সহযোগিতা করার যদি প্রয়োজন হয় কনসুলেট থেকে বা আমাদের সংস্থা থেকে, আমরা অবশ্যই শতভাগ এটা আমরা সাহায্য করার জন্য উপস্থিত থাকবো। এখানে যারা ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকে আর্থিক অনটনের কারণে ভিসা কষ্টে আছেন, অনেকেই টিকিট করে বাংলাদেশে যেতে পারতেছেন না, আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। অ্যাসোসিয়েশনের প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সরকারি নিবন্ধনের জন্য প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উদ্যোক্তা ব্যবসায়ীরা। সংগঠনের কার্যক্রম গতিশীল হলে বাংলাদেশি বিনিয়োগকারীরা ড্রাগন মার্টে সহজে বিনিয়োগ করতে পারবেন বলে জানান তারা। বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের ড্রাগন মার্টে বর্তমানে প্রায় 70% আমাদের বাংলাদেশি ব্যবসায়ী। ড্রাগন মার্ট সহ যারা বাঙালি আছে প্রত্যেক সুবিধা অসুবিধার কাজে এগিয়ে আসা
এবং ড্রাগন মার্ট হচ্ছে এমন একটি প্রাণকেন্দ্র যেটা যে কোনো মানুষ বিপদে পড়লে এসে একটা চাকরি বা একটা স্থান পায়, সেটা হচ্ছে ড্রাগন মার্ট। এই বিজনেস অ্যাসোসিয়েশন বিনিয়োগকারীদের সহায়তার পাশাপাশি সংগঠনের কোনো ব্যবসায়ী যেন ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন না হন সে বিষয়েও কাজ করে যাবেন। পাশাপাশি প্রবাসীদেরও নানা বিষয়ে সহায়তা দেবে সংগঠনটি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাত 1টায় এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয় মুমিনুল বাহিনী। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের মধ্যে ক্লান্তি ভর করলেও সেটা নিয়ে ভাবছেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ওশেনিয়াতে গিয়ে পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ থাকায় ভালো কিছুরই আশা করছেন তিনি। বুধবার বিকেলে মিরপুরে লজ্জার হার, কিন্তু কষ্টের মুহূর্তগুলো ভুলতে না ভুলতেই আবারও নতুন চ্যালেঞ্জের সামনে টাইগার বাহিনী। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে ভরাডুবির পর এবার নিউজিল্যান্ড মিশন বাংলাদেশ টেস্ট দলের সামনে। রাত 10টা পেরোতেই একে একে বিমানবন্দরে এসে পৌঁছাতে থাকেন ক্রিকেটাররা। অনুশীলনের মতোই এখানেও সবার আগে আগমন মুশফিকুর রহিমের। এরপর বাবাকে নিয়ে আসেন তাসকিন আহমেদ। কিডস ব্যাগগুলো নামাতেই এয়ারপোর্টে এসে হাজির হয় বিসিবির বাস। একে একে নেমে আসেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। একেবারে শেষ দিকে দলের সঙ্গে যোগ দেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ঢাকা টেস্টে না থাকলেও এ সফরের পুরোটা জুড়েই তিনি থাকবেন মুমিনুলদের ছায়াসঙ্গী হয়ে। তাই তো যাওয়ার আগে জানিয়ে গেলেন অবসান্ত ক্লান্ত ক্রিকেটারদের নিয়ে তার পরিকল্পনার কথা। বাবল ছিল, ফ্যামিলির সাথেও খুব একটা দেখা করতে পারেনি হয়তো, বা এর মধ্যে থেকে আজকেই ফ্লাইট। বাট অ্যাজ এ প্রফেশনাল আপনাকে এটা মেনে নিতেই হবে, আসলে কিছু করার নাই, সেটা ওরা মেনে নিচ্ছে। তো মেন কথা হচ্ছে যে এগুলো সবার উত্তেজিতরা ভালো খেলতে পারি, সেটা সবচেয়ে বড় কাম্য থাকবে। চট্টগ্রাম ঢাকা কোথাও কথা বলেনি টপ অর্ডারদের ব্যাট। বোলাররা হঠাৎ 2-1টা সেশন জ্বলে উঠলেও সিরিজ জুড়ে তারাও ছিলেন ছন্ন ছাড়া। এখন ব্ল্যাক ক্যাপদের ডেরায় টিকে থাকতে হলে কি করতে হবে তার টোটকাও দিলেন সুজন। যতটুকু আমরা মনোবল গড়ে তুলতে পারি, আসলে সবচেয়ে বড় কথা হলো একটা দল হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে চোখে পড়েছে যে দল হিসেবে আমরা খেলতে পারছি না আসলে। তো সেটাই প্রথম কারণ থাকবে, যাতে আমরা মনোবলটা ফিরে পাই, দল হিসেবে খুঁজে পাই। যতটুকু আমরা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারি নিউজিল্যান্ডের, সেটা বড় জিনিস হবে। ইয়াংস্টারদের পারফর্ম করাটা, টপ অর্ডারে আমাদের রান হচ্ছে না, নতুন বলে উইকেট পাচ্ছি না। 2022-এর প্রথম দিন মাউন্ট মঙ্কানুয়ে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।